আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এক্সেস মেডিকেল স্কুল সর্বদাই আপনাদের নতুন নতুন সেশন উপহার দিয়ে আসছে, যা আপনাদের মেডিকেলে চলার পথকে সহজ ও সুন্দর করে তুলেছে। আজকেও নতুন একটি সেশন নিয়ে আমি আপনাদের হোস্ট হাজির হয়েছি, আনিকা সঞ্জিদা ইসলাম, এবং আমাদের সাথে আজকের গেস্ট রয়েছেন ডক্টর আতিকুল হক মজুমদার স্যার, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নিকা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার, আমাদের আজকের সেশনের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে টিচারদের থেকে যে নেগেটিভ ক্রিটিসিজম গুলো আসে সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। তো স্যার, একজন শিক্ষক, মানে অনেক সময় দেখা যায় যে অনেক মানে যখন আইটেম নিচ্ছেন তখন হয়তো দেখা যায় যে ওনারা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্রিটিসিজম করে থাকেন। তো সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থীর প্রথম প্রতিক্রিয়াটা আসলে কিরকম হওয়া উচিত? প্রথম প্রতিক্রিয়া তো আসলে আহ মানে এটা তো টিচারের উপর নির্ভর করে। তবে সাধারণত আমি যেটা মনে করি, টিচাররা প্রথমেই কেউ চান না যে ছাত্রদের সাথে খুব খারাপ ব্যবহার করতে। কিন্তু যেটা হয়, সমস্যা যেটা হয়ে যায় যে এই যে ইমোশন তো ট্রান্সমিটেড, মানে একজন থেকে আরেকজনের ভিতরে সংক্রামিত হয়। হ্যাঁ, এখন আমার ভিতরে যদি অ্যাংজাইটি থাকে, তাহলে যেটা হবে ওই অ্যাংজাইটিটা আরেকজনকে ডিসকমফোর্ট করবে, ডিসকমফোর্ট তৈরি করবে তার ভিতরে। এবং এখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে একটা কনফার্মেশন, একটা একজনের ব্রেইনে ফ্যালাসি তৈরি হয়। অর্থাৎ আমি আমার অ্যাংজাইটির কারণে যদি টিচার দেখা যায় যে তার ভিতরে ডিসকমফোর্ট তৈরি হচ্ছে, তখন টিচার আমার দিকে কিন্তু একটু বিরক্ত ভাবেই তাকাবে। আর আমি যদি রিল্যাক্স থাকি, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে টিচার মনে করবে যে এই ছেলেটা এই বা এই মেয়েটা কোনো কেয়ার করে না, একেবারে মানে ঠান্ডা মাথায় নিস্পৃহ ভাবে আছে। হ্যাঁ, কোনো রকম অ্যালার্টনেস নাই, কিন্তু ওইটা কিন্তু ওই টিচারকেও রিল্যাক্স করবে। হ্যাঁ, এবং টিচার যখন রিল্যাক্সড হবে তখন হবে কি, ওই স্টুডেন্টের কাছাকাছি থাকলে ওই টিচার রিল্যাক্সড ফিল করবে, ওই এনার্জিটা তাকে ইন্সপায়ার করবে। তখন সেই টিচার কিন্তু তার প্রতি অবশ্যই ইনক্লাইন্ড হবে, অর্থাৎ তার প্রতি তার একটা ফ্যাসিনেশন তৈরি হবে, অ্যাফিনিটি তৈরি হবে। এগুলি কিন্তু বিয়ন্ড আওয়ার সেন্স। হ্যাঁ, এগুলি এভাবে কাজ করে এনার্জি, আমরা সবাই বুঝি কিছুটা, তাই না? তো এই কারণে আমি যত আমার নিজের থেকে আসলে পরিবর্তনটা আনতে হবে, আমার অ্যাটিটিউডের পরিবর্তন করতে হবে। কারণ আমি তো সমস্ত টিচার এক একজনের এক এক রকম পার্সোনালিটি, সেই অনুযায়ী তো নিজেকে আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি আমি যেটা যেই যেরকমই হোক না কেন, আমি যদি রিল্যাক্স থাকি তাহলে আলটিমেটলি তাদের আমার প্রতি পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে, এটাই স্বাভাবিক। আর যেটা বললাম যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি একবার যদি মনে হয় যে এই টিচার আমাকে দেখতে পারে না, বা এই টিচার আমার সাথে বুঝি খারাপ বিহেভ করে, তখন যেটা হবে যে ব্রেনের ওই যে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম ওরা করে কি, ইনফরমেশন ফিল্টার করে। অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি আমার সম্পর্কে বা আমার পরিস্থিতি সম্পর্কে, ওটাকেই সে রিয়াল রিয়ালিটিতে নিয়ে আসে, অর্থাৎ ওটাকেই সে ভ্যালিডেট করার চেষ্টা করে, আমার চারপাশে ওই ধরনের সিচুয়েশন তৈরি করে আমার ভিতরে। অর্থাৎ আমার দ্বারা তখন বারবার এমন কাজই সংগঠিত হবে যাতে ওই টিচার বারবারই রেগে যায়, এবং আমি তখন এটা ভ্যালিডেট করতে পারবো যে আমি তো ঠিকই ধরেছিলাম, ওই টিচার আমাকে দেখতেই পারে না, আমাকে দেখলে পরেই সে রেগে যায়। তো যাই হোক, মূল কথাতে আসি, যেটা হচ্ছে যে আমরা প্রথম রিয়াকশন আমার কাছে, আমার কাছে অপ্রত্যাশিত হতেই পারে টিচারের, যে আমার প্রতি যে অ্যাটিটিউড বা কথা বা টোন বা ভঙ্গি। কিন্তু আমাকে এটাকে অ্যাবজর্ব করতে হবে, যে ইনজেকশন দেওয়ার সময় যেরকম ব্যথা লাগলেও হাসি মুখ, ব্যথাটাকে হাসি মুখে নিতে হবে, এটা একটা হাসির বিষয়। তাহলে টিচার যাই বলুক না কেন, ফার্স্ট ইমপ্রেশনে আমি যদি রিল্যাক্স থাকি, তখন টিচার চেঞ্জ হবে। এটা অঙ্কের কেমিস্ট্রি ফর্মুলার মতো। স্যার, কিন্তু তারপরও ধরেন দেখা গেল যে একজন শিক্ষার্থী প্রথম অবস্থাতে সেটা ঠিকভাবে হয়তো নিতে পারলো না, হতাশাগ্রস্ত হয়ে পড়লো। তখন এই হতাশা থেকে কিভাবে বেরিয়ে আসবে? হতাশা থেকে বের হতে হলে তাকে হয়তো প্রথম দিকে সাপোর্ট লাগবে। কারণ কি, এই যে হতাশা কিন্তু একটা রুমিনেশন, তো যে ইস, আমার দ্বারা আমি কিভাবে করব, তাহলে এইটাও কিন্তু এই যে ব্রেইনের নেগেটিভ প্রোগ্রামিং তৈরি করছে।
এবং নেগেটিভ প্রোগ্রামিং যখন তৈরি হবে তখন কিন্তু ব্রেন চারিদিকে ওই রিলেটেড ইনফরমেশনই সে দেখবে। হ্যাঁ, যেটা আমার জন্য নেগেটিভ ডিপ্রেসিভ সেটাই সে তখন খুঁজে বের করবে, যে অমুক আমাকে অমুক ফ্রেন্ড সে আমার আমার দিকে তাকালো না, আমার অমুক বান্ধবী আমার দিকে তাকিয়ে হাসলো না, তাহলে ওরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য হয়তো মনে মনে করছে। এইভাবে সে ইন্টারপ্রিট করবে এবং এই ধরনের মানে মিস ইন্টারপ্রিট করবে। তো এটার জন্য আমি সবসময় যেটা বলি যে আসলে একবার ডিপ্রেশনের মধ্যে চলে গেলে কিন্তু ওখান থেকে ফিরে আসাটা কঠিন, কারণ তখন কিন্তু তার ব্রেনে আর ওই সেফ গার্ডটা থাকে না। এই জন্য আগে থেকে যেটাকে বলি আমরা ইউলিসিস প্যাক্ট, ইউলিসিসের প্যাক্ট যেরকম, এই যে এটা গল্পটা আমরা এর আগে একটা সেশন হতে বলেছিলাম, যে একজন যে গ্রিক আহ, একজন বীর সে যাওয়ার সময় যে সাইরেন একটা দ্বীপ আছে, সেই দ্বীপের সাইরেন যে জলদেবী তাদের আহ, গান খুব সুন্দর, তো ওনার সেটা শোনারও ইচ্ছা হলো, কিন্তু ওখানে আবার গান শুনতে গেলে সবাই ওই জাহাজটা নিয়ে ওই দ্বীপের কাছে গিয়ে সে ডুবু পাহাড়ে ডুবে যায় লেগে, এবং সাইরেনরা তাদেরকে খেয়ে ফেলে। তো এই জন্য উনি করলেন যে বললেন যে আমাকে তোমরা জাহাজের মাস্তুলে বেঁধে রাখবে, যার ফলে তোমরা তোমাদের কান তুলো দিয়ে আটকে রাখবে, এবং আমি জাহাজের মাস্তুলে যাওয়ার পরে তখন তোমরা দ্বীপের খুব কাছে গিয়ে তারপরে আবার জাহাজ ঘুরিয়ে নিয়ে আসবে, যার ফলে আমি দ্বীপের কাছে গিয়ে গানও শুনতে পাবো, কিন্তু তোমাদেরকে যখন বলবো যে দ্বীপের দিকে জাহাজ নিয়ে যা, তোমরা আমার কথাও শুনতে পারবে না, এবং যেহেতু আমাকে বেঁধে রেখেছো সেজন্য আমি গিয়েও তোমাদেরকে জোর করতে পারবো না, এবং যেহেতু তোমাদের কানে তুলো দেওয়া তোমরা তো ওই গান শুনতে পারবে না। তো এইভাবে উনি গানও শুনলেন, জাহাজও বেঁচে গেল। তো সেরকম আমাদেরকে কিছু প্রোটেকশন নিতে হবে। প্রোটেকশন হচ্ছে প্রথম হচ্ছে মাইন্ডসেট। কারণ প্রত্যেকে কিন্তু আমরা মেডিকেলে ক্লাস শুরুর আগে স্টুডেন্টরা কিছুটা সময় কিন্তু পান, তাই না, পাবে। ওই সময়টাকে নিজের মাইন্ডসেটটাই যে এই ধরনের যে ভিডিওটা বা এই ধরনের কোনো কিছু থেকে তারা মাইন্ডসেটটা তৈরি করে, ও আচ্ছা আমাকে তাহলে এই রকম থাকতে হবে, যাই হোক না কেন সেটাকে একটা ওই যে পোকার ফেস বলে না, একটা কথা আছে পোকার ফেস, মানে পোকার খেলা, একটা কার্ড খেলা। ওই খেলাতে এটা তো আমরা বুঝতে পারি যে জিনিসটা কি হয়, মানে মুখভঙ্গি এমন ভাবে রাখতে হয় যে আমার কার্ড ভালো হোক বা খারাপ হোক সেটা যেন আমার প্রতিপক্ষ চেহারা দেখে বুঝতে না পারে। তো পোকার ফেসের মধ্যে সবচেয়ে বেস্ট আমি মনে করি যে এরকম স্মাইলিং ফেসটা, কারণ এই ফেসটা থাকলে পর আর কি, মানে আমাকে কোনো কাউকে ম্যানিপুলেট করতে হবে না, এভরিথিং উইল বি স্মুথ, মানে মানে উইন উইন। হ্যাঁ, মানে আমি জিতবো তাকে ঠকিয়ে সেও আনন্দ পাবে আমার সান্নিধ্যে, সেও সেও এটা এনজয় করবে এবং তার ভিতরে ইন্সপিরেশন তৈরি হবে। তাহলে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি, এবং এটা সংক্রামক। এটা একজন থেকে আরেকজনকে সংক্রামিতও করা যায়। ভেরি ইন্টারেস্টিং। স্যার, মানে কোনো কারণে যদি আত্মবিশ্বাসে কমতি হয়, যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে, ওই টিচারের কাছে পরবর্তীতে আরেকবার যেতে সে ভয় পাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই আত্মবিশ্বাসটা নতুন করে ডেভেলপ করবে কি করে? আচ্ছা, এইখানে আমার একটা নিজস্ব একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে যে আমি যেটা দেখেছি, মানে আমার জীবনে যেটা হয়েছে, আমি মনে করি প্রতিটা মানুষই কম বেশি একই রকম, সবার জীবনে এইভাবেই ঘটে। সেটা হচ্ছে যে না, আমরা সবসময় যেটা মনে করি যে সেলফ ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু আসলে একটা ইলিউশন। কারণ ওই যে আপনি যেটা বললেন যে আত্মবিশ্বাস কমে গেলে কিভাবে বাড়ানো যায়। এখন আমার যখন আমার জীবনে এরকম অনেক সময় পর্যায়ে, এটা এটা আপস অ্যান্ড ডাউন, এটা হচ্ছে এরকম তরঙ্গের মতন, কোনো কোনো পর্যায়ে আত্মবিশ্বাস কম থাকে, দিনের মধ্যে কখনো খুব কমে যায়, দিনের মধ্যে কখনো বেড়ে যায়, এরকম হয়, এটাই স্বাভাবিক। তো যখন কমে যায় তখন যদি মনে করি যে আচ্ছা কিভাবে আমি বাড়াবো, তখন কিন্তু বাড়ানোর চিন্তা আসে না। যখন কম থাকে তখন কিন্তু বাড়ানোর চিন্তা কখনোই আসে না, কিন্তু যখন আত্মবিশ্বাস বেশি থাকে তখন তো মনে হয় যে ওকে ফাইন, এটা এটা এরকম ব্যাপার না, যাই হোক না কেন আমি এটা ফেস করতে পারবো, এটা মোকাবেলা করবো, এটা চ্যালেঞ্জ, এটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা একটা গেমের মতন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে বেশি চেষ্টা করারই কোনো দরকার নেই। কারণ আমি যত বেশি চেষ্টা করবো না, আমার আত্মবিশ্বাস বুঝি অনেক কম, এটা অনেক, তার মানে কি আমি আমার নিজের অবস্থাতে সন্তুষ্ট না। আমি মনে করছি আই এম নট আপ টু দ্য মার্ক। তাহলে এইটা যদি আমার নিজের সম্পর্কে ভাবি, তাহলে আমি আমাকে মানে কি করতে চাই, আমি যা না আমি সেটা করতে চাচ্ছি, তাহলে এইটা কিন্তু একটা ইম্পসিবল টাস্ক। হ্যাঁ, অর্থাৎ আমি যদি যে আমি একটা উদাহরণ সবসময় বলি যে আমি একটা আপেলকে কমলায় পরিণত করতে পারি না, এটা আনন্যাচারাল।
তাহলে আমি যদি মনে করি যে আজকে থেকে কালকে থেকে আমি এই যে ভোরে উঠে এই করবো, এই 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 ধরনের রিচুয়াল করব, এই এই ধরনের এই যে নোট লিখবো ইত্যাদি ইত্যাদি, মোটিভেশনাল বই হলে আমার আত্মবিশ্বাস বাড়াবো, এটা আসলে আমাদের প্রত্যেকে আমরা ইভলভ হয়ে আমাদের গ্রোথ হয়, পার্সোনাল গ্রোথ। হ্যাঁ, এবং পার্সোনাল গ্রোথের পর্যায় আছে। যেমন একটা গাছ বাড়ে কিন্তু একবারে বাড়ে না, মানুষও কিন্তু তাই, বাচ্চারা যে বাড়ে বৃদ্ধি হয়, ওরা কিন্তু স্টেডি না, দেখা যায় যে তেমন বোঝা যাচ্ছে না, হঠাৎ করে খুব র্যাপিডলি বাড়ে। আমাদেরও ঠিক তাই, আমাদের যে চেঞ্জেস আসে না আমাদের ইমোশনাল ম্যাচিউরিটিতে, এই চেঞ্জেসটা ন্যাচারাল ফ্লো অনুযায়ী কখনো বাড়ে কখনো কমে, কিন্তু আমাদের ব্রেনে আবার একটা ইলিউশন তৈরি হয়, মনে হয় যে আমি চেষ্টা না করলে বুঝি বাড়বে না। কিন্তু আসলে ওটা ওই সময় বাড়তোই, চেষ্টা করি বা না করি, তাহলে কোনটা লাভজনক? আমি চেষ্টা করতে হবে, তার মানে কি আমি যা না তার সেটা হওয়ার চেষ্টা করা। তাহলে আমার হাইট যদি হয় এখন 5 ফিট 3, আমাকে যদি আমি 6 ফুট বানাতে চাই, সেটা যেমন অসম্ভব চেষ্টা, সেটা আমি এইভাবে চেষ্টা না করে আমি যদি অ্যাকসেপ্ট করি, ওকে আমার জীবনের এই পর্যায়ে আমার এখন একটু ডিপ্রেশনের ভিতর দিয়ে আমি যাচ্ছি, মানে আমার এইটা স্বাভাবিক একটা পর্যায়ে, জীবনে আপস অ্যান্ড ডাউন ঘটবে, সবকিছুর জন্য কারণ দায়ী করলে হবে না, এই কারণের অভাব নাই জীবনে। সুতরাং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এইটাকে আমাকে অ্যাবজর্ব করতে হবে। এই জিনিসটা আমরা এভাবে শিখি না, আমরা সাধারণত শিখি কিভাবে ওভারকাম করতে হয়, দুঃখ থেকে বেরোতে হয়, তাই না, ডিপ্রেশন। কিন্তু যখন মন খারাপ থাকবে তখন ওইটাকে আরো আলিঙ্গন করতে হবে। হ্যাঁ, যে ওইটাকে আরো গভীরভাবে, ওইটা একটা ইমোশন আমার ভিতরে হচ্ছে, প্রত্যেকের ভিতরে হবে, কম বেশি হবে, সবার ভিতরে বিভিন্ন সময় হবে। এটাকে যত বেশি আমি এমব্রেস করবো, অ্যাবজর্ব করব, তত বেশি আমার রেজিলিয়েন্স বাড়বে। এবং রেজিলিয়েন্স বাড়া মানে কি, আমি কিন্তু ওই যে দুঃখ মন খারাপ থেকে বের হয়ে আসা না, ওই যে স্বাভাবিক প্রক্রিয়া ওগুলি যখন আসবে ওটাকে আমি তখন সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো, ওটাকে ডিল করতে পারবো। স্যার, তবে মানে দেখা যায় অনেক সময় যে এই সমালোচনার কারণে তারা মানে ওটাতে ওই সাবজেক্ট থেকে বা ওই টিচারের থেকে দূরে সরতে থাকে কিন্তু এভাবে তো তার আসলে ক্ষতি হচ্ছে। এটাকে আমরা গঠনমূলক হিসাবে কিভাবে নিতে পারি এই সমালোচনাকে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, যদি এরকম হয় যে বিষয়, আপনি এটা এটা বলতে চাচ্ছেন যে বিশেষ করে সাবজেক্টের প্রতি তার একটা ভয়, এরকম কিছু। আচ্ছা, গুড। জি স্যার। এই ভয়টা কিন্তু কয়েকটা কারণে হতে পারে, অ্যাটলিস্ট দুটো কারণে হতে পারে। যে একটা হচ্ছে যে ওই সাবজেক্টটা তার কাছে কঠিন মনে হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই সাবজেক্টের টিচার তার কাছে ভীতিকর হতে পারে। যদি টিচার ভীতিকর হয় তাহলে কিন্তু ওই সাবজেক্টই আমার কাছে তখন ভীতিকর হয়ে যাবে। তাহলে আমাকে আগে আহ, মানে এটাকে ডিটেক্ট করতে হবে যে কোন কারণে হচ্ছে, হতে পারে সাবজেক্টে আমার কাছে কঠিন লাগতে পারে। তাহলে এটা যদি কঠিন লাগে, সেটার জন্য সহজ সমাধান হচ্ছে দুটো। এক হচ্ছে, এখন তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সময়, সবার অনেক আছে, অ্যাক্সেস আছে ইন্টারনেটে। আমরা ইয়েকে, মানে আপনার এআই দিয়ে আমার যে টপিক, সেই টপিকে রিলেটেড আরো সহজ কিভাবে জানা যায়। আমার মানে পাঠ্য বই আমার কাছে কঠিন লাগছে, হ্যাঁ, যে ওইখানে আমি যে হয়তো বা সে বায়োকেমিস্ট্রি, ওই যে ওইখানে তো অনেক ইয়ে আছে, তাই না, যে আহ, যাই হোক, কি কি যেন আছে আমি ভুলে গিয়েছি। ওই যে যেমন যে ইয়ে আরবিসি টারবিসি, মানে বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজিতে কিন্তু অনেক কঠিন অনেক কিছু আছে। এখন এই জিনিসগুলি আমাকে অন্যান্য রিসোর্স দেখতে হবে, রেফারেন্স দেখতে হবে, ইউটিউব থেকে হোক, বিভিন্ন ধরনের রেফারেন্স বুক, প্রেজেন্টেশন, যার অডিও ভিজুয়াল ইয়ে ভালো, তার ইলাস্ট্রেটেড এইগুলি সম্পর্কে স্লাইডস হোক বা 3D বিভিন্ন ইমেজ হোক। হ্যাঁ, এইভাবে জিনিসগুলিকে গল্প ছলে আমাকে দেখতে হবে, এইগুলিকে আরো যুক্ত হবে এটার মধ্যে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইটা নিয়ে আমাকে ডিসকাস করতে হবে, আমার ফ্রেন্ডের হোক বা আমার যদি ওখানে আমার ছোট ভাই বোন স্টুডেন্ট কেউ থাকে, সেটাও যদি না থাকে, যদি আমার বাড়িতে যদি আমার ছোট ভাই বোন থাকে, তাদেরকেও মানে এমন ভাবে ওইটা বুঝানো যে শোন, তোকে আমি এটা একটু বলি, জাস্ট তুই একটু শোন। এটা কিন্তু আমরা এরকম হতো, আমার বড় ভাই উনি ইঞ্জিনিয়ারিং, উনি অনেক সময় দেখা যেত ওনার বড় ক্লাসে পড়া আমাকে এরকম বলতেন, এটাতে ব্রেনের জন্য ভালো স্টর্মিং হয়। কারণ লার্নিংটা খুব ভালো হবে যদি আমি আরেকজনকে শিখাতে পারি, এবং তাকে যদি একজন লেম্যানকে শিখাতে পারি, বা একজন শিশুকে যদি আমি বুঝাতে পারি, বা একজন বৃদ্ধ যার কিনা অক্ষর জ্ঞান নেই, এরকম কাউকে যদি আমি বুঝাতে পারি, তাহলে বুঝতে হবে যে আমার লার্নিংটা যথাযথ হয়েছে। তাহলে
প্রথমটা হচ্ছে আমাকে বাইরের রিসোর্স থেকে ইন্টারেস্টিং ওয়েতে, এক একজনের ব্রেন এক একভাবে কাজ করে, এক একটা জিনিস এক একভাবে শিখে, কেউ হয়তো দেখে শিখে, কেউ ডেমনস্ট্রেশনে শিখে, কেউ হয়তো বা শুনে শিখে, যেটা যার ব্রেনের মডালিটি যেরকম সেই অনুযায়ী আমাকে বিভিন্ন রিসোর্স দেখতে হবে। সেই রিসোর্স ভিতরে এনরিচ করবে, আমার নলেজটাকে আরো এনরিচ করবে, এবং মুখস্থ বিদ্যা থেকে যতটুকু সম্ভব নিজেকে বিরত রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি কথাটা আমরা শুনেছি বটে, কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু কি অর্থটা আমরা জানি না। এর অর্থটা হচ্ছে যে জ্ঞান কিন্তু একটা বিষয় ভিত্তিক কখনো হতে পারে না, নেভার এভার। সেটা হবে খণ্ডিত। অর্থাৎ আমরা না, এই যে দেখেন, আমরা কি করি, আমরা যে সুপার স্পেশালাইজেশন বলি, যে মনে করেন যে চক্ষু বিশেষজ্ঞ, তাহলে সে কি শুধু ওই অক্ষর গোলকটুকুই জানবে, আর ওই যে ওই ভিজুয়াল কর্টেক্স রিলেটেড জানবে, আর কিছু জানবে না? তার কিডনি সম্পর্কে কিছুই জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে যত বেশি আমরা সুপার স্পেশালাইজ হই না কেন, আমাকে সবকিছু হলিস্টিক অ্যাপ্রোচটা রাখতে হবে। এই জ্ঞানটাই হচ্ছে যে আমি যদি শিখতে যাই, মনে করেন আমি হার্ট শিখছি, এই হার্টের শুধুমাত্র হার্ট জানলে হবে না, হার্টের বাইরে অন্যান্য অনেক অনেক কিছু, যা কিছু আমার ইন্টারেস্টেড টপিকস অফ ইন্টারেস্ট, সেগুলি হেল্প করবে এই হার্ট সংক্রান্ত নলেজ আমার ভিতরে আহ এমবেড করতে, স্থায়ীভাবে গেঁথে দিতে। কেন হেল্প করবে জানেন? কারণ হচ্ছে যে ওই যে একটা টপিক হিসাবে কিন্তু ব্রেইনে এটা একটা হার্ড ডিস্ক না, যে এই আমার হার্ট সংক্রান্ত তথ্য বলে একটা একটা স্পেসিফিক হার্ট লাগা একটা হার্ড ডিস্কে ব্রেইনে ঢুকানো আছে। নো, এইটার সাথে মনে করেন আমি একটা বাগানে বেড়াতে গিয়েছি, সেই বাগানের স্মৃতিও জড়িত থাকবে। আমার সাথে আমার একজন ফ্রেন্ড হয়তো তর্ক করেছে, সেই স্মৃতিও জড়িত থাকবে। ওই হাট করতে গিয়ে আমি কফি খেতে গিয়ে কোনো জায়গায় কফি পড়ে গেছে, সেটাও স্মৃতি জড়িত থাকবে। এত এত স্মৃতি এনমেশড হয়ে যাবে, থাকে। তো আমার বুদ্ধিমত্তের কাজ হচ্ছে যে যত বেশি আমি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, ইন্টারেস্টিং মেমোরির সাথে আমার ওই যে কঠিন যে লার্নিং টাস্ক, ওটাকে যদি মিশাতে পারি, অ্যাসোসিয়েট করতে পারি, তাহলে যেটা হবে যে ওই ব্রেইন যখন ওইটাকে নাড়াচাড়া করবে, রিকল করার চেষ্টা করবে, রিহার্স করবে, তখন না ওই যে সুন্দর সুন্দর অ্যাসোসিয়েশন স্মৃতিগুলিও সে তার ভিতরে চলে আসবে। যার ফলে আমি চাই বা না চাই, ওগুলি ব্রেন খুব আনন্দের সাথে, এবং একটা রিওয়ার্ড, ওই যে ডোপামিন যেভাবে কাজ করে ওই রকম ভাবে খুব, মানে ওইটা সে করে সে আনন্দ অনুভব করবে, হ্যাঁ, রিওয়ার্ড ফিল করবে, রিওয়ার্ড পাওয়ার মতন অনুভব করবে সে। তাহলে অন্যান্য আগ্রহের জিনিসগুলির সাথে সাথে এগুলি করতে হবে। স্যার, শিক্ষকের নেতিবাচক মন্তব্য মানে কি শিক্ষকের প্রতি সম্মান কমে যাওয়া? সরি, কান্দি আরেকবার বলবেন? মানে শিক্ষকের প্রতি স্যার নেতিবাচক মন্তব্য, তার মানে কি তার প্রতি সম্মান কমে যাওয়া? আচ্ছা আচ্ছা, মানে শিক্ষকের প্রতি নেতিবাচক মন্তব্যের মানে কি সম্মান কমে যাওয়া বা অসম্মান করা কিনা? নেতিবাচক মন্তব্য, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নেতিবাচক গঠনমূলক সমালোচনা, অর্থাৎ অলওয়েজ লিসেন টু ইয়োর হার্ট। আমার যদি মনে হয় যে আমার টিচারের এই কথাটা আমার প্রতিবাদ করা উচিত, করতে হবে। যেমন আমি কিন্তু পার্সোনালি অত্যন্ত সহনশীল একজন ব্যক্তি, মানে আমি অনেক পর্যন্ত ছাড় দিতে পারি, অ্যাবজর্ব করতে পারি, হ্যাঁ। কিন্তু আমি যেমন আমার পিএইচডির সময় আমার একজন সিনিয়র ছিলেন, তো উনি একটু বয়স্ক। তো উনি দেখা যেত যে মানে উনি খুব স্ট্রেস থাকতেন, ওনার পারিবারিক জীবনের নিয়ে বিভিন্ন কারণে স্ট্রেস থাকতেন, জব নিয়ে। তো উনি খুব রিয়াক্টিভ, সবসময় খিটমিটে খিটমিটে এরকম আছে না অনেকে। তা আমি তো মানে খুব কি ক্যাপাসিটেটিং, মানে ইয়ে করি, ওগুলি অ্যাবজর্ব করি, ওগুলি নিয়ে আমি মাথা ঘামাই না, যে মনে করি না আছে তার তো মনে। তো উনি যখন উনি কাজ করতাম ওনার সাথে, উনি সবসময় এরকম করতেন যে হ্যাঁ তুমি এরকম করছো, তোমাকে কি, আমি কি তোমাকে শিখাবো নাকি, এগুলি তোমার কাজ, আমাকে আমি কেন এইভাবে করবো? তো একদিন এরকম করতে করতে অনেকদিন এরকম, তো আমি চুপচাপ কাজ করতে, একদিন যখন সে এরকম কেস, তখন আমার ভিতর থেকে স্পন্টেনিয়াসলি চলে আসছে যে if you continue to do something like this, either I will stop learning from you, or you have to stop teaching me। হ্যাঁ, এটা আমি খুব স্পষ্টভাবে এবং খুব ফার্মলি বলেছি, আমার ভিতর থেকে স্পন্টেনিয়াসলি আসছে। তাহলে এই যে আসছে,
এটার পর থেকে কিন্তু আর উনি এরকম কিছু করেননি, এবং পরে কিন্তু উনি, ওনার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং আমার যখন ফাইনাল ইয়ারটা হয়েছে, পিএইচডি শেষ হয়েছে, তখনও ওই ওই যে আমার ওই প্রোগ্রামে ওনাকে দাওয়াত দিয়েছিলাম, উনি খুব সুন্দরভাবে এসেছেন, কথা বলেছেন, সবকিছু হয়েছে। তাহলে ওই যে আমি ওইভাবে বলেছি, এটাতে কিন্তু ওনার মন খারাপ হয়নি। কারণ কারণ কি জানেন, আমার ভিতর থেকে ওটা স্পন্টেনিয়াসলি আসছে। এখন আমি যদি প্ল্যান করে বলতাম যে না, ওনাকে এটা আমি প্রতিবাদ করব, তাহলে ওটা কি হতো, ওটা রিহার্স করা হতো, ওটা ন্যাচারাল হতো না, স্পন্টেনিয়াস হতো না। যে জিনিসটা রিহার্স করা, সেই জিনিসটা কখনো এই যে ধরেন আমাদের যে সেশনগুলিতে আপনি কিন্তু আমাকে কয়েকদিন আগে প্রশ্নগুলি দিয়ে দেন। এখন আমি যদি সেই প্রশ্নগুলি দেখতাম, ও আচ্ছা, এই এই প্রশ্ন, আচ্ছা এই আগে কি কি বলবো, কি কি বলবো, দ্যাট উড বি ডাম। হ্যাঁ, এর চাইতে নির্বুদ্ধিতা আর কিছু হতে পারে না। কারণ আমার ব্রেইন যদি এ তো মানে নির্বোধ হয় যে ওইটা আমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, হ্যাঁ এটা বলতে হবে, এখানে কি যেন বলার ছিল, হ্যাঁ ভুলে গেছি, ও যদি আবার বুঝতে পারে তাহলে তো মনে করে আয় হ্যাঁ স্যার, স্যার এটা জানে না। হ্যাঁ, এই জন্য আমাকে পণ্ডিত পণ্ডিত ভাব নিয়ে থাকতে হবে। হ্যাঁ, এটা এটা আসলে এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, সেটা সেটা না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওই যে স্পন্টিনিটিটা, মানে নিজের কাছে সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে। আমি যদি চুরিও করি, সেটা জেনে শুনে বুঝে শুনে করতে হবে, যে হ্যাঁ আমি জেনে শুনে সকল মানে এটার কনসিকুয়েন্স বুঝে আমি চুরিটা করছি। হ্যাঁ, সজ্ঞাতে, হ্যাঁ সজ্ঞানে করছি। মানে এটার জন্য পরে বললে হবে না যে আমি ওই সময় বুঝি নাই, না বুঝে চুরি করেছি, বুঝেই করেছি। জি স্যার। স্যার, মানে জি। সমালোচনা যখন একজন টিচার একটা সমালোচনা করলেন, এখন সেটা তো মানে গঠনমূলকও হতে পারে। এখন একজন শিক্ষার্থী যখন শুনছে, সে হয়তো বুঝতে পারলো না যে কেন বলছে, কি জন্য বললো। তাহলে শিক্ষকের সাথে ওই সুসম্পর্কটা বজায় রেখে সমালোচনাটার ব্যাখ্যা কিভাবে জানতে চাইবে সে? ও আচ্ছা, ভেরি গুড। তাহলে এইটা না আমার একটা খুব চমৎকার অভিজ্ঞতা আছে মেডিকেলে। হ্যাঁ, এটা আমি শেয়ার করি, এটা আমি এই পর্যন্ত কাউকে বলি না, এই কারণ মানে এটা বলার বলার সুযোগও হয়নি। সেটা হচ্ছে যে আমি যে মেডিকেলে ছিলাম, সেখানে আমাদের যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন, এমনিতে খুব ভালো। তো আমি আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। তো দেখা যেত কি যে স্যারের বাসা আবার আমরা মাঝে মাঝে যেতাম। আমাদের অল্প, আমরা প্রথম ব্যাচ তো, অল্প স্টুডেন্ট। তো দেখা যেত স্যার না আমাদের, আমাকে কেন জানি, মানে আমাকে দেখে স্যার রেগে যেতেন। হ্যাঁ, ক্ষেপে যেতেন। আমি খুব অবাক হতাম। এখন স্যারের যে ছেলে, তার সাথে আমার এক ফ্রেন্ড, সেও তারও ফ্রেন্ড, আমরাও কমন ফ্রেন্ড। তা আমি একদিন বললাম যে আসলে এই জিনিসটা আমি জানতে চাই, যে এইটা কেন, যে স্যার এরকম কেন, আমাকে দেখলে কেন স্যার রেগে যায়। তো তখন আমি যেটা মানে পরবর্তীতে ওদের কাছ থেকে যেটা শুনলাম, সেটা হচ্ছে যে এরকম যে আমার মতন দেখতে আমাদের আরেক ক্লাসমেট ছিল। তো সেই ক্লাসমেট আবার আমাদের এক টিচারের এক মেয়েকে পছন্দ করতো। মানে তার একটু আর কি বাসার কাছাকাছি যাওয়া আসা করতো। তো একদিন নাকি অন্য একজন টিচার, সে আমার মানে দেখাচ্ছিল যে যে এই ছেলেটা স্যার, এই ছেলেটা ওই স্যারের মেয়েকে মাঝে মাঝে এরকম, ওই স্যারের মেয়ের বাসার সামনে এরকম একটু ইয়ে টিয়ে করে। তো এখন ওই সময় কাছাকাছি আমিও ছিলাম। এখন ওই আমাদের যে প্রিন্সিপাল স্যার, সে আমার চেহারাটাকে মনে করেছে ওই ছেলের সাথে সে মিক্স আপ করে ফেলেছে, যার জন্য আমাকে দেখলে সে খেপেছে। কিন্তু আমি বুঝতাম না যে কেন সে আমার, আমি এই জন্য, এই যে দেখেন, আমি বুঝতেছিলাম না যে কেন সে স্পেসিফিক আমাকে আমাকে সে সহ্য করতে পারছে না। কিন্তু আমি কিন্তু ঠিকই এটার জন্য আমি কোয়ারি করলাম। আমি কিন্তু একদিন তাকে জিজ্ঞেস করলাম। আমি আমি ঠিক শিওর না, আমি তার ছেলেকে জিজ্ঞেস করেছি বা তাকে জিজ্ঞেস করেছি, কিন্তু যাই হোক জিজ্ঞেস করেছি, এবং যে পরে এটা রিজলভ হয়েছে, হ্যাঁ, যে না আসলে যে এটা আমি ছিলাম না। তো এইটাই মানে অবশ্যই সেক্ষেত্রে চেষ্টা করতে হবে এটা রিজলভ করার, ওটাকে আহ, মানে অমীমাংসিত, আনসলভড রাখার কোনো সুযোগ নেই। অবশ্যই এটাকে নিয়ে কাজ করতে হবে। স্যার, যদি মানে ভুল তথ্যের কারণে যদি সমালোচিত হয়, যেরকম আপনি বললেন এইমাত্র, সেই ক্ষেত্রে এটা আসলে সলভ কিভাবে করবে, মানে নম্রভাবে সংশোধন কিভাবে করা যায়? আচ্ছা, ভুল তথ্য, এটা এটার অনেক ব্যাপার আছে। কারণ আসল ব্যাপারটা হচ্ছে কি, জীবনের মানে তথ্য বা আসলে সত্য কিন্তু পার্সপেক্টিভ, মানে একক সত্য বলে কিছু নাই, মানে ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু নাই। আপনি তো বুঝেনি, সবকিছুই কিন্তু পার্সপেক্টিভের বিষয়, তাই না? মানে আমার কাছে যেটা খারাপ, আরেকজনের কাছে সেটা ভালো। তাহলে এখানে কি বলবে বলেন, বলে? কারণ তাহলে তো পার্সপেক্টিভ যদি হয়, তাহলে এইভাবে চিন্তা করলে ওই যে আমার কাছে যেটা ভুল,
আরেকজন যেটা মনে করে থাকে যে হ্যাঁ এই ছেলেটা আসলে এরকম। এখন এটা হতে পারে যে ওই তার ধারণাটা হয়তো কোনোদিনই ভাঙবে না, সে হয়তো সারা জীবন আমার সম্পর্কে ভুল ধারণাটা পোষণ করেই যাবে। এখন এক্ষেত্রে সবচাইতে ওয়াইজ হচ্ছে যে জীবনের অনেক কিছুকে আসলে একটু অ্যাবজর্ব করতে হবে, হ্যাঁ, যে এটা চিন্তা করলে হবে না যে আমাকে যে ভুল বুঝেছে কেউ, সে যে শুধু টিচার হতে হবে তা না, আমার ফ্রেন্ডরাও আমাকে ভুল বুঝতে পারে, ফ্যামিলি মেম্বাররাও ভুল বুঝতে পারে, অনেকেই। তো সব ভুল বোঝাকে কিন্তু আমি রিজলভ করতে পারবো না। হুম। কিন্তু আমি যেটা করব, আমি যদি আমার মতন স্থির থাকি, আমার প্রয়োজন নেই যে তাকে মুখে তাকে বিশ্বাস আনা, দেখো আমি কিন্তু আসলে এরকম না, বা আমি কিন্তু এই কাজটা করিনি। আমি যদি আমার ভিতরে অটুট থাকি, অটল থাকি, অথেন্টিক থাকি, তাহলে কিন্তু আমার চেষ্টা ছাড়াই এটা তার ভিতরেও একসময় আসবে যে না, এর সম্পর্কে যে ধারণা করেছিলাম দ্যাট ওয়াজ নট কারেক্ট। স্যার, এই নেতিবাচক সমালোচনাকে আসলে জীবনের চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কিভাবে সফলভাবে আগানো যায়? নেতিবাচক সমালোচনা যদি না থাকতো তাহলে আমরা কেউ জীবনে একেবারে আমাদের গ্রোথ বন্ধ হয়ে যেত, আমরা একেবারে ওই যে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতাম। আপনি তো জানেন যে বাচ্চা মানে শৈশব থেকে আমাদের প্রুনিং হয় ব্রেইনে, অর্থাৎ ব্রেইনে হয় কিন্তু যে একটা আগাছার মতন হয়, হতে থাকে। তারপরে যে ছাঁটার ছাঁটার মতো, যে যেমন গাছ সুন্দরভাবে ছাঁটা হয়, ঠিক সেইভাবে ব্রেইনের অনেক কানেক্টিভিটি থাকে, সেই কানেক্টিভিটির ভিতরে যেই যেইগুলি মানে অ্যাক্টিভেটেড হয়, বারবার রিপিটেশন হয়, সেই কানেকশনগুলি টিকে থাকে, যেগুলি হয় না সেগুলি আবার ঝরে যায়। এবং ওই এক একটা সময় কিন্তু এক একটা মাইলস্টোন আছে, এক একটা পর্যায়ে আছে। যেমন ধরেন সাঁতার শেখা, হ্যাঁ, আমাদের দেশে এটা তো হয়তো জানেন যে ড্রাউনিং হচ্ছে শিশু মৃত্যুর প্রধান কারণ, এক সময় ছিল, আমি জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা। তো ড্রাউনিং একটা খুব দুঃখজনক বিষয়। কিন্তু আমাদের হিউম্যান ব্রেইনের এইরকম ক্যাপাবিলিটি যে এটা কিন্তু শৈশব থেকেই কিন্তু মানুষ কিন্তু ন্যাচারালি সাঁতারু। কিন্তু এই সাঁতার শেখার আদর্শ বয়স হচ্ছে খুব আর্লি এজ। একটা শিশুকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, সে কিন্তু দেখা যাবে যে পোকাকে ফেলে দিলে যেমন হাত পা নাড়াতে নাড়াতে সে ঠিকই একসময় যে গ্লাসের কিনারে চলে আসে পিঁপড়া, মানুষের বাচ্চাকে যদি এরকম একটা চৌবাচ্চায় ফেলা হয়, সেও কিন্তু দেখা যাবে যে একটু ডিগবাজি খেয়ে তারপরে হাত পা নাড়াতে নাড়াতে সে স্পন্টেনিয়াসলি সে নাড়াতে যেতে ভেসে আসছে। তাহলে সাঁতার সে ন্যাচারালি শিখে যাবে। কিন্তু আমরা ওটা করি না, আমরা তাদেরকে এত প্যাম্পার করি যে আমরা ওই বয়সটায় সাঁতার শেখানো যেটার সময়, আমরা তো জানি ভাষা শেখার নির্দিষ্ট সময় আছে, ওই সময় পার হয়ে গেলে তখন ভাষা শিখতে কষ্ট হয়। এই জন্য পরবর্তী সে সাঁতার শিখতে অনেক কষ্ট হয়। তাহলে যেটা আপনার যেটা প্রশ্ন ছিল যে নেগেটিভ কমেন্ট, এই যে জীবনের বিভিন্ন পর্যায়ে নেগেটিভ কমেন্ট যদি না থাকতো তাহলে আমাদের আসলে লার্নিং হতো না, ব্রেনের চেঞ্জ হতো না। যেমন আমি ছোট্ট উদাহরণ দিই, সাইকেল চালাতে গিয়ে কিন্তু সাইকেল চালাতে গিয়ে শিখতে হলে তো পড়তে হবে, মানে একবার পড়লে ব্রেনের ওই ওই ইয়েটা থাকবে ওই হিসাবটা, পরে আবার আরেক দিকে পড়লে ওইটা হিসাবটা হবে, তখন ব্রেন আস্তে আস্তে এই ব্যালেন্স করা শুরু করবে। প্রথমে দেখা যাবে যে আস্তে ধীরে ধীরে পড়তেছে, তারপরে দেখা যাচ্ছে অল্প অল্প দুলছে, পরে দেখা যাচ্ছে সে স্থিরভাবে চলছে। ঠিক সেইভাবে নেগেটিভ কমেন্টগুলি হচ্ছে আমাদের সেই সাইকেল চালাতে গিয়ে পড়ার মতন। আমরা সাইকেল একবারে গিয়ে সোজা হয়ে চালাতে, এটা ব্রেন এভাবে আমাদের তৈরি না, আমাদের ব্রেন এভাবেই তৈরি, পড়বে শিখবে ট্রায়াল অ্যান্ড এরর। তাহলে ট্রায়াল অ্যান্ড এররের জন্য নেগেটিভ ক্রিটিসিজম যেটা বা কমেন্ট বা ক্রিটিসিজম, এইটা হচ্ছে সেই রকম একটা দিক। যদি আমাকে কেউ ক্রিটিসাইজ না করে যে তোমার এটা এরকম, তোমার এটা এরকম, তোমার এটা ইউ মাস্ট ডু, তুমি এক্ষেত্রে তোমার এরকম এটা করা উচিত, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওই প্রুনিং এর মতো না, আমাদের যে জন্য অপরিহার্য। এই জিনিসগুলি না হলে আমাদের কখনো গ্রোথ হবে না, এতই গুরুত্বপূর্ণ এগুলি। স্যার, একজন শিক্ষার্থী নিজের মানে মানসিক উন্নতি বা নিজের মানসিক যে ডেভেলপমেন্ট সেটার জন্য নিজে থেকে আত্মসমালোচনা করার যে অভ্যাসটা সেটা কিভাবে করে তুলবে? আচ্ছা, আত্মসমালোচনার ব্যাপারটা হচ্ছে এইরকম যে এটা একটু কঠিন কাজ। কঠিন কাজ কেন? কারণ আমাদের ব্রেইনটা বাই ডিফল্ট আমাদের এরকম একটা বায়াসনেস থাকে, যেটা হচ্ছে যে
আপনার যে প্রত্যেকে মনে করে যে আমি অ্যাভারেজ মানুষের চাইতে অধিকতর কম্পিটেন্ট বা অধিকতর নলেজেবল, জ্ঞানী, অধিকতর মানে মানবতাবাদী, হ্যাঁ, স্মার্ট। তাহলে এইরকম মানুষের ভিতরে আহ, একটা ইলিউশন তৈরি থাকে। এটা কিন্তু ইনভায়রনমেন্ট সবার ভিতরে, এগুলি অনেক রিসার্চ আছে। যেমন ধরেন ইউনিভার্সিটি বিভিন্ন দেশে করা হয়েছে, যেমন বিভিন্ন পর্যায়ে করা হয়েছে। যেমন টিচার, একটা ইউনিভার্সিটি যদি এখানে 100 জন টিচার থাকে এবং তাদেরকে যদি বলা হয় যে আচ্ছা আপনি বলেন তো যে আপনি যে বেস্ট 10 টিচার যদি এখানে সিলেক্ট করা হয়, তাহলে তার ভিতরে কি আপনি নিজে থাকবেন বলে মনে করেন? তো দেখা গেছে যে অ্যাটলিস্ট 40% টিচার মনে করেন যে হ্যাঁ উনি টপ 10-এর মধ্যে থাকবেন, কিন্তু টপ 10 তো 10ই। তাহলে দেখেন যে 30%, অ্যাটলিস্ট 30% হতে পারে যে তাদের ভিতরে কেউ নাই, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট 30% নিজেকে এক্সাগারেটেড মনে করে। সুতরাং আমরা আমাদের প্রত্যেকে নিজেদের ওর্থ সম্পর্কে, ক্যাপাবিলিটি সম্পর্কে, নিজেদের পজিটিভ সাইড সম্পর্কে যা কিছু জানি, নিজেরা সেলফ রিফ্লেকশনে যতটুকু মনে হয়, সব সময় হিসাব করতে গেলে অ্যাটলিস্ট 20% আমাকে ডিডিউস করতে হবে। হ্যাঁ, যেমন সিস্টেম লস একটা কথা আছে না, ঠিক সেরকম আমাকে ধরো আমি নিজেকে যতটুকু আত্মবিশ্বাসী মনে করছি তার চাইতে অ্যাটলিস্ট 20% আমার আত্মবিশ্বাস কম। তাহলে এই বাস্তবতাটা যদি আমি মাথায় রাখি, তখন কিন্তু আমাকে নিজের এই যে আত্মসমালোচনা বলবো না, আমি বলবো যে সেলফ ইভালুয়েশন, হ্যাঁ, যে বিভিন্ন পরিস্থিতিতে, এইটা একসময় আমার ভিতরে অনেক ছিল। আমি একসময় চেষ্টা করতে মানে চিন্তা করতাম যে আচ্ছা আমি কি এটা ঠিক করছি, আমার এই আচরণ কি এটা ঠিক হচ্ছে কি না হচ্ছে, এই কথাটা কি বলা ঠিক হলো কি না হলো। কিন্তু যখন একটা পর্যায়ে মানুষের ম্যাচিউরিটি আসে, বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে, তখন হয় কি তার ভিতরে একটা স্পন্টিনিটি আসে। এবং এখন আমি যেটা শিখেছি এবং আমি এটা যেটা সবাইকে এখন শিখাই, সেটা হচ্ছে যে আসলে ওই আপনি যেটা বললেন যে ওই যে আত্মসমালোচনা আসলে কোনো প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে নিজের স্পন্টিনিটি। কারণ আমি যদি প্রকৃতির উপরে আস্থা রাখি, আল্লাহর উপর বা যে যেভাবে চিন্তা করি না কেন, যদি আমার আস্থা থাকে তাহলে কিন্তু আমার একটা নির্দিষ্ট ফ্লোতেই আমি চলবো। অর্থাৎ ব্যাঙাচি সে ব্যাঙই হবে, সে কিন্তু অন্য কোনো প্রাণী হবে না। ওই যে ওই জেনোবটে পরিণত না করলে, হ্যাঁ, জেনোবট বা এরকম কিছু, অ্যানথ্রোবট, নতুন ইন্টারেস্টিং অনেক কিছু আছে। মানে উদ্ভট আকৃতির ব্যাঙ বানানো যায়, হ্যাঁ, তাদেরকে একটু চেঞ্জ টেঞ্জ করে কেমিক্যাল ইয়েগুলি, কেমন ইয়েগুলি, ইয়েগুলি কি বলে, কেমিক্যাল ফ্যাক্টরগুলি দিয়ে। তো যাই হোক, মানুষকে এরকম করা হয়নি কারণ সেটা আনএথিক্যাল। হ্যাঁ, তাহলে এরকম উদ্ভট উদ্ভট বিভিন্ন ডিস্টোপিক মানুষও তৈরি করা হইতো, কোনো গোপন গবেষণাগারে হইতেও পারে, আমরা হয়তো জানি না। তো এখন এইভাবে আমরা যদি নিজেদেরকে ওই যে আস্থা রাখি যে না, আমার দ্বারা ওই রকম কিছু হবে না, হতে পারে না, কনফিডেন্স, ওই কনফিডেন্স থাকলে এবং আমাকে ওই আস্থা মানে কি যে আমার দ্বারা হবে কি হবে না সেটাও আমি তো জানি না, কিন্তু আমি একেবারে মানে ওই যে আত্মসমর্পণ করা, হ্যাঁ, সারেন্ডার করা, যে আমি যাই করি না কেন সেটা আল্লাহর প্রতি যাদের আস্থা আছে তারা এইভাবে চিন্তা করবেন যে আমি যাই করি না কেন সেটা আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। এবং আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ সংঘটিত হয় সেটা আল্লাহরই গোপন ইচ্ছা, এটার মাধ্যমে উনি আসলে কি করতে চান সেটা আমি জানি না। আমাকে হয়তো উনি কোনো ইঙ্গিত দিতে চান বা পরীক্ষা নিতে চান, বা আমাকে এই কাজের মাধ্যমে উনি হয়তো শাস্তি দিবেন, বা ওনার কি ইচ্ছা সেটা আমি জানি না। কিন্তু আমি এইরকম সারেন্ডার করতে চাই যে আল্লাহ যদিও আমাকে স্বাধীনতা দিয়েছে যে তুমি তোমার মতন চলবা, তুমি তোমার নিজের বিবেক বুদ্ধি কাজ, কিন্তু আমি সেটা চাই না। আমি ওনার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ। উনি আমার যদি খারাপ কাজও করি সেটার জন্য আমি ওনাকেও দায়ী করব না। হ্যাঁ, আমি মনে করবো যে এইটাই আমার হওয়ার কথা ছিল, আল্লাহ এরকমই চেয়েছিলেন বলেই আমার দ্বারা এই খারাপ কাজটি সংগঠিত হয়েছে। তার মানে এই নয় যে এই খারাপ কাজের দায়ভার আমার না। এই খারাপ কাজের জন্য, তথাকথিত খারাপ কাজে যদি হয় সেটা, সেটার জন্য যাই কনসিকুয়েন্স আসুক সেটাও আমার প্রাপ্য, এবং আল্লাহ এইভাবে আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাহলে সবসময় যদি তার প্রতি এই সন্তুষ্টিটা থাকে, এই দেখেন এই সন্তুষ্টিটা কিন্তু খুব মানে এটা এটা খুব অথেন্টিক এবং এটা রেয়ার এবং খুব জেনুইন। হ্যাঁ, মানে আমার দ্বারা খারাপ কাজ হইলেও আমরা সাধারণত কি করি যে আমি আল্লাহ কেন খারাপ কাজ করলাম,
ইস তুমি আমাকে কেন এই কাজটা মানে না করতে দিলা। হ্যাঁ, নো, তুমি এটার জন্য তুমি দায়ী না। আমি আত্মসমর্পণ সমর্পণ করছি এবং তোমার ইচ্ছা তোমার জ্ঞানের বাইরে তো হয়নি, কিন্তু এই মানে এই না যে আমি এটা দায় থেকে নিজেকে মুক্তি চাই। হ্যাঁ, তাহলে এইভাবে যখন আমি নিজেকে রেসপন্সিবিলিটিটা আমি নিব, তখন কিন্তু ওই যে ওইটাই হচ্ছে গিয়ে বেস্ট আমার অথেন্টিসিটি। এবং এইভাবে যদি আমি চলি, তাহলে আমাকে আত্মসমালোচনা করতে হবে না, ওই যে এত চিন্তা ভাবনা করতে হবে আমি এই কথা কি বলবো কি বলবো না, এখানে কি এটা কি ঠিক হবে কি ঠিক হবে না, কোনো প্রয়োজন নেই, জাস্ট স্পন্টেনিয়াস। হ্যাঁ, স্যার আপনি যেমন শুরুতে বলছিলেন যে যখন কেউ কোনো নেতিবাচক সমালোচনার সম্মুখীন হচ্ছে কোনো শিক্ষার্থী, সেই ক্ষেত্রে তার একটা সাপোর্ট দরকার। তো সেই ক্ষেত্রে তার বন্ধু বান্ধব বা তার অভিভাবক কি ভূমিকা পালন করছে? আচ্ছা, ভেরি গুড। বন্ধু বান্ধবের ভূমিকা আসলে এখানে এত গুরুত্বপূর্ণ যে এটা এক কথায় আমি বলতে পারি যে এটা মানে যেটাকে কি বলে মানে আনপ্যারালাল বা ইনডিসপেন্সিবল। হ্যাঁ, যে আমি না এক সময় ইনডিসপেন্সিবল অর্থটা আমি জানতাম না। তা আমি মনে করতাম ইনডিসপেন্সিবল মানে কি, এটা ডিসপেন্স করা যায় না, মানে এটা এটা ব্যবহারযোগ্য না। পরে দেখলাম না, এটার উল্টা অর্থটা মানে এটা মানে মানে অমূল্য সেরকম। হ্যাঁ, মানে অমূল্য মানে অনেক সময় মনে হতে পারে না, প্রথম যারা ভাষা মানে এগুলি শিখে যে মূল্যহীন, অমূল্য। কি আমি তাই মনে করি অমূল্য তার মানে কি এটা মূল্যহীন না, এটা অমূল্য মানে এটা মূল্য হয় না, এটা এত বেশি দামি যেটা মূল্য দিয়ে এটাকে বিচার করা যায় না। তাহলে বন্ধুদের হেল্পটা হচ্ছে ঠিক ওই রকম অমূল্য। এবং এই অমূল্য ব্যাপারটা ঠিক এটা এরকম যে যেমন ধরেন এরকম একটা আমার এরকম একটা আছে যে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করতে পারি অল্প সময়ের মধ্যে। যে সেটা হচ্ছে যে যে মেডিকেলে যে আহ, বিভিন্ন রকম অনেক কিছু তো ঘটে, যে এরকম এরকম হয়েছিল যে আমিও এরকম এক সময় কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডিকশনের ভিতরে চলে গিয়েছিলাম। এখন ওই পর্যায়ে কিন্তু ওই সময় তখন আমার মনে হতো যে ইস, আমার দ্বারা আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে, এরকম ফ্রাস্ট্রেটেড ছিলাম। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই ফ্রেন্ড সার্কেলের সাথে যে যার মাধ্যমে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল, আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না, কারণ এটা ব্রেনে যার ভিতরে আছে তার প্রবণতা কিন্তু থাকবে। হ্যাঁ, অন্যদেরকে দায়ী করাটা এটা হচ্ছে মূর্খতা। অনেক বাবা মা বলেন না যে আমার ছেলেটা অনেক ভালো, ওর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এটা হচ্ছে। নো, এটা প্রত্যেকের ব্রেইনে এটা একটা ওয়াইরিং হার্ডওয়ারিং থাকে, অ্যাফিনিটি থাকে। যাই হোক, তো তখন ওই ফ্রেন্ডটা আমাকে বললো যে শোন তুই বাসায় যাবি, এবং বাসায় যাবে আমি খালাম্মাকে ফোন করে বলবো যে আতিকে এই এই সমস্যা, ওকে সাইকিয়াট্রিস্ট দেখান। আমি কিন্তু সেই অনুযায়ী করলাম, এবং ও বাসায় যাবে। আমার বাসায় তো সবাই খুব মানে আম্মা জেনে খুব ইয়ে হলো, যে যাক ওইটা পরে অন্য আর অন্য একটা কোনো সেশনে আলাপ করবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্ষেত্রে সাধারণত ফ্রেন্ডরা কি করে যে আচ্ছা ঠিক আছে এই ফ্রেন্ডের এইটা যদি বাসায় জানায় তাহলে তো সেই ফ্রেন্ডের সাথে একটা গাদ্দারি করা হলো। হ্যাঁ, যে বা তাহলে তো সেই ফ্রেন্ডটা আমাকে মনে করবে যে আমি তো তোর মানে তুই ফ্রেন্ড হয়ে এটা বাসায় বললি, কিন্তু যেই ফ্রেন্ডটা আমার এটা আমাকে সে বলেছে যে তুই বাসায় যা, আমি বাসায় খালাম, কিন্তু সে আমার যে একটা উপকার করেছে, কিন্তু এই উপকারটা কিন্তু অন্য কোনো ফ্রেন্ড করার কথা চিন্তাও করতে পারে নাই। কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে যদি বাসায় বললে তো তাহলে এটা আমি তাদেরকে মাইন্ড করবো, তাদের উপর মাইন্ড করবো, হ্যাঁ তুই তো আমার বাসায় এগুলি জানিয়েছিস। কিন্তু ওই যে ফ্রেন্ডটা আমার যে উপকারটা করেছে এটা আমি এখনো তার প্রতি কৃতজ্ঞ, তার সাথে আমি সবসময় এটা বলি, জানাই যে তুই এটা যেটা করছিলি এটা আমার জন্য একটা মানে অসাধারণ উপকার হয়েছিল। তাহলে এইরকম ফ্রেন্ডশিপ থাকতে হবে যে সেই ফ্রেন্ডের উপকারের জন্য সেই ফ্রেন্ডের কাছে ভালো থাকাটা, বা এর ফলে কি আমার ফ্রেন্ডটাকে আমাকে যদি মিসআন্ডারস্ট্যান্ড করে, নো, এত স্বার্থপর হলে চলবে না। যে ফ্রেন্ডের কাছে ভালো থাকতে হবে, ফ্রেন্ডের উপকারের জন্য যদি আমাকে তার কাছে খারাপও হতে হয় সেটুকু করার মতন মানে মানসিক দৃঢ়তা নিজের ভিতরে রাখার চেষ্টা করতে হবে। স্যার, অনেক সময় দেখা যায় যে কোনো শিক্ষক যদি কোনো ধরনের কোনো মন্তব্য করেন বা কোনো সমালোচনাই যদি করেন, তো শিক্ষার্থীরা যে সোশ্যাল মিডিয়াতে যে প্রতিক্রিয়াটা জানান, এটা মানে কতটুকু উপযুক্ত ওয়ে? এটা আসলে আমি যেটা বলবো, এক্ষেত্রে আমি পারিবারিক মূল্যবোধকে আমি অত্যন্ত গুরুত্ব দিব। আমি সবসময় বলি যে ওই যে সন্তান বকে যাওয়ার কথা বলা হয়, তাই না, সন্তানের অনেক রকম সমস্যার কথা বলা হয় যে তাদের মূল্যবোধ নাই। আমি বলবো 100% ক্ষেত্রে এটার জন্য তার পরিবার দায়ী, বিশেষ করে তার বাবা মা দায়ী। বাবা মার যদি অথেন্টিসিটি না থাকে,
অথেন্টিসিটি বলেছি, আমি কিন্তু বলি না যে বাবা মাকে খুব সৎ হইতে হবে, ধার্মিক হইতে হবে। নো, অথেন্টিসিটি মানে এইটাই যে আমি একজন ঘুষখোর যদি হই, ঘুষখোর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যদি হই, আমার সেটা সৎসাহস থাকতে হবে যে আমার সন্তানের কাছে বলার, হ্যাঁ বাবা, আমি আসলে সরকারি আমি যে বেতন পাই সেটা তো হয় না, আমাকে এরকম এটা করতে হয়। হ্যাঁ, এটা ছাড়া আমি উপায় নেই, নিরুপায়। হ্যাঁ, এরকম আমি করি। ওই সাহসটা আমার থাকতে হবে যে আমার সন্তানের কাছে যেন আমি বলতে পারি যে এইভাবে এইভাবে আমি এটা করি। হ্যাঁ, কিন্তু আমি যদি সন্তানকে ওটা যে না, এই আমি যে চুরি করি এটা তো সন্তানকে জানানো যাবে না, তাহলে তো বাবার মধ্যে শ্রদ্ধাবোধ থাকবে না। তার কাছে আমাকে আমার ভালো মূর্তিটাই দেখাতে হবে যে না, আমি অত্যন্ত মানে দেখো আমার মানে অধস্তনরা আমাকে কত সম্মান করে। বাচ্চারা সবই বুঝে। তাহলে ওই আমার প্রতি তাদের যে বিতৃষ্ণা ঘৃণা তৈরি হবে, সেইটার এক হচ্ছে যে তারা আমাদেরকে কখনো মানে তো শ্রদ্ধাবোধ থাকবেই না, এবং তাদের যে লার্নিংটা ফল্টি লার্নিং হচ্ছে ওই ফ্রাস্ট্রেশন থেকে, যে তাদের নীতিবোধ মূল্যবোধ সেগুলি সব জলাঞ্জলি, এবং তাদের পক্ষে এটা মানে অসম্ভব কিছুই না, তারা যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই লিখতে পারে। আমাদের তো মূল্যবোধ এখন আসলে খুব খারাপ অবস্থা। তো এটা তো আসলে আমি মনে করি বাবা মার এখানে ভূমিকা সবচেয়ে বেশি। স্যার, মানে শিক্ষকের কোনো মন্তব্য বা তার দৃষ্টিভঙ্গি, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা ভাইবা বোর্ডে কতটুকু প্রভাব রাখে? সরি, কিসে প্রভাব রাখে? ভাইবা বোর্ডে, ও আচ্ছা যে আচ্ছা কোনো আইটেম আচ্ছা। বা কার্ড এক্সামের ভাইবা। হ্যাঁ, নেগেটিভ, এটা আসলে ভাইবা বোর্ডে প্রভাবের বিষয়টা, এটা তো এটা 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 তো আসলে খুব স্বাভাবিক এখন। আম, মানে আসলে মানুষের মন মানসিকতা তো আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এখন হতে পারে অনেক শিক্ষক মানে মানুষ হিসাবে অনেকেই ভিতরে প্রতিশোধ পরায়ণতা থাকতে পারে। হ্যাঁ, এখন সেটার জন্য এটা তো আসলে আমার পক্ষে কিছু করার না। যদি এরকম কেউ থাকে যে যে আমাকে, এবং অনেকে আবার এরকম বলে কেউ আমাদের সময় এরকম অনেকে হতে, হ্যাঁ তোমাকে আমি দেখে নেবো, কিন্তু আমি যেটা মনে করি, শুনে এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় আছে। সেটা হচ্ছে যে ওই যে অথেন্টিসিটি এবং সৎসাহস, সৎসাহসের কোনো বিকল্প নেই। আমি এই যে এখানে একটা সুন্দর উদাহরণ দিই, এটা যদিও ভাইবা ভাইবা রিলেটেডই। সেটা হচ্ছে যে মানে আমি আমার বাস্তব জীবনের অনেক কাহিনী বলি, কারণ এইগুলি থেকেও আসলে কিছু শিক্ষা মানে কিছু এক্সাম্পল গুলি কাজে লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যখন সাইকিয়াট্রিতে এমডি পড়ছি, ওই সময় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকা অবস্থা, ওই সময় আমার কাছে মনে হলো, আমি এবং আমার যিনি স্ত্রী, ওনার কাছে, আমাদের কাছে মনে হলো যে আসলে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, যে এই ট্রিটমেন্টটা আসলে যথাযথভাবে হয় না, অনেক রকম তাতে পেশেন্ট যথেষ্ট সার্ভিসটা ভালো পাচ্ছে না। তো আমরা এরকম একটা প্রাইভেট একটা ক্লিনিক ওপেন করতে পারি, যে এই ধরনের সার্ভিস, সোশ্যাল সার্ভিস দিব। এবং এইখানে আমি তো তখন জাস্ট মানে ট্রেনি, এমডি তে ট্রেনি সাইকিয়াট্রিস্ট, মানে সাইকিয়াট্রিক ট্রেনি হিসাবে আছি। তাহলে এমডি স্টুডেন্ট। তো আমি তো আর কনসালটেন্ট না, কিন্তু আমার যারা টিচার ওনাদেরকে বলবো যে ওনারা ওনাদের পেশেন্ট রেফার করবে, এবং যেহেতু আমাদের রেসিডেন্সি এখানে, তাহলে আমরা তাদের টেক কেয়ার করব। এটাই ছিল আমার প্ল্যান। তো আমি সেরকম ভাবে কাজ শুরু করলাম। তো এটা যখন আমি আমার টিচারদেরকে বললাম যে স্যার এরকম আমি এরকম চাচ্ছি, তখন অল্প দুই একজন আমাকে এর কাছে, "হ্যাঁ, এটা তো করছেন, আচ্ছা গুড, এটা তো ভালো, ভেরি গুড।" কিন্তু আমাকে অনেক সিনিয়র সিনিয়র কয়েকজন এরকম ভাবে বললেন যে তুমি এইটা করতে চাচ্ছ, যে আমারও তো ক্লিনিক আছে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, তুমি তো এভাবে কোনোদিন পাশ করতে পারবে না। তারপর আমাদের যিনি একজন প্রধান যিনি ছিলেন, উনি বললেন যে এটা তুমি কখনোই তুমি পাশ করতে পারবে না তুমি যদি এরকম করো। কিন্তু আমার যেটা হচ্ছে না, আমি আমি যেটা চাই, আমার আমার ইন্টেনশন তো খারাপ না। আমার ইন্টেনশন তো এমন না যে আমি নিজে এখন বিশেষজ্ঞ সেজে আমি ওইখানে চিকিৎসা দেওয়া শুরু করি, আমার তো ইন্টেনশন সেটা না। তাহলে এই ইন্টেনশনে আমি যখন কাজ শুরু করলাম, আলটিমেটলি কিন্তু আমি পাশও করে গেলাম। হ্যাঁ, এবং সুন্দরভাবে পাশ করে গেলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা যে নিজে যেটা যে মানে লক্ষ্য যদি স্থির থাকে, অটুট থাকে, সাহস যদি থাকে, সৎ সাহস যদি থাকে, অথেন্টিসিটি যদি থাকে, নিজের ভিতরে সবকিছুকে মানে আমি এইটা আমি 80% সৎ, 20% অসৎ, আমি 80% হয়তো মিথ্যাবাদী, সরি 80% সত্যবাদী, 20% মিথ্যাবাদী। অথেন্টিসিটি, হ্যাঁ, আমি যা সেইটাকে নিজেকে ওটা অ্যাবজর্ব করা, ওটাকে অ্যাকসেপ্ট করা, এই সাহস যদি থাকে অথেন্টিস্টিক হওয়ার, তাহলে আসলে কোনো কিছুই আমাদেরকে
টিকিয়ে রাখতে পারবে না আমার প্রতি কারো নেগেটিভ যতই হোক না কেন। এটা ম্যাজিকের মতন কাজ করে জানেন, সেটা তখন না চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেটা আমি এর আগে উদাহরণ দিয়ে বলেছি, যেমন মনে করেন আমি কোনো কারণে আপনাকে খুব একটা কটু মানে মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রাগারাগি করলাম, হ্যাঁ, যে অনিকা আপনি এরকম এরকম এই করেছেন, এটা মানে খুব মানে যেটা আপনাকে অত্যন্ত হার্ট করলো মনে করেন। এখন এটা নিয়ে যদি আমি করি, ইস, আমি অনিকের সাথে এরকম ছি 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 এরকম কি একটা এরকম করে ফেললাম, এটা তো ঠিক হলো না, আর ভাই এটা কিভাবে কেন করলাম। পরবর্তীতে আপনার সাথে যখন দেখাবে তখন আমি কি, আমার কাছে কিরকম মনে হবে, আমি তো ওই যে রিমোর্স গিল্ট ফিল করছি তাই না, আমি কিন্তু আপনার দিকে তাকাইতেও আমার তখন একটু ইয়ে লাগবে। হ্যাঁ, মানে কারণ ওইটা আমার মনে থাকবে, ইস, আমি ওনার সাথে কিরকম একটা এরকম খারাপ বিহেভ করেছিলাম, কিভাবে তাকাবো। এবং আপনিও দেখবেন যে আমি আনইজি ফিল করছি, হ্যাঁ, আপনিও কিন্তু তখন আর আমার সাথে স্বতঃস্ফূর্ত হতে পারবেন না। কিন্তু আমি যদি এটা ধরে নিই, কারণ আমার জীবনে এরকম অহরহ হয়েছে, হয়, সেই জন্য আমি বললাম এটা এটা ফ্যাক্ট আমার কাছে, যে ওকে, ওই সময় ওটা হওয়ার কথা ছিল, আমার ভিতরে রাগ আউটবার্স্ট হওয়ার কথা ছিল, এই জন্য আমি তার সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হোক অ্যাপ্রোপ্রিয়েট সেটা কোন ডাজ ম্যাটার, ওরকম করার যেটা ওটা হয়েছে যে এটা কনসিডার যা আবার সেটা হবে, কিন্তু যেটা হয়েছে এটা ন্যাচারালি হ্যাপেনিং। এটা জন্য আই ডোন্ট ফিল গিলটি অফ মাইসেলফ, আমি এটা নিয়ে কোনো রিমোর্স নেই। তখন যেটা হবে, আই ফিল ইনোসেন্ট, আমি যেটা বলি সবসময় ফিলিং ইনোসেন্ট। আপনার সাথে যখন থেকে তখন আমি বলবো, আনিকা কেমন আছেন, তখন কিন্তু ম্যাজিকটা হচ্ছে এইটাই। তখন কিন্তু আপনার মনেও আসবে না যে স্যার আমার সাথে সেদিন ওরকম ভাবে দুর্ভাবে ওরকম ভাবে খারাপ বিহেভ করে। আপনার ভিতরে চেঞ্জ মানে আপনার একটা মনেই না আসবে না। হ্যাঁ, মনেই আসবে না, আপনিও তখন ওই রেসপন্স, আপনিও তখন হাসি মুখে বলবেন যে হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন। তাহলে এগুলো হচ্ছে মানে মানে লাইফ, যেটা ফ্যাক্ট হচ্ছে স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। হ্যাঁ, মানে আমাদের জগৎটা রিয়ালিটিটা এটা এত বেশি স্ট্রেঞ্জ, এটা আমরা লজিক দিয়ে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। এই জন্য এটা অনেক ইন্টারেস্টিং। স্যার, আমাদের মানে শিক্ষকগণ যদি কোনো কারণে দেখা যায় যে এরকম হলো যে একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করছে, একজন স্টুডেন্টকে আরেকজনের রেফারেন্স দিয়ে বলছে, তো তখন আসলে শিক্ষার্থী কিভাবে সেটাকে গ্রহণ করবে, বা তার মানে রিয়াকশনটা কিরকম হওয়ার কথা? আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে এটা 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 আসলে শিক্ষক কেন, এটা তো বাবা মা দিয়েই শুরু হয়। হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে যে সব প্রায় বিশেষ করে মায়েরা যে কম্পেয়ারিং, এটা থেকে তাদেরকে বের করা অসম্ভব বিষয়। হ্যাঁ, যে তুই এরকম, তোর অমুক তো এরকম, হ্যাঁ তোর কাজিনটা এইটা, তোর ওই ফ্রেন্ডটা, তুই পা ধরা পানি খাস। আমার আম্মাকে ছোটবেলায় আমার বড় ভাইকে বলতে শুনেছি এই কথাগুলি, উফ, তখন তো বুঝি নাই। তো এখনো যেটা দেখি যে এরকম ভাবে বলা হয়, তো এই বলাটা যে কত কষ্টকর। তা আমি এই এই যে আমি এরকম যখন স্টুডেন্টরা আমার কাছে আসে, আমি তাদেরকে বলি শোনো, বা আসলে তোমাদের বাবা মাকে চেঞ্জ করা যাবে না, কারণ বয়স বাড়লে অধিকাংশ মানুষের তাদের এত ব্রেন হার্ডওয়ার্ড হয়ে যায় যে তাদের মাইন্ডসেট ক্লোজড হয়ে যায়, মানে তাদেরকে তারা যেটা ভাবে এটার বাইরে তাদেরকে বের করা যাবে না। তাদের তো একদম বিশ্বাস একেবারে মানে স্থির বিশ্বাস, তারা বিশ্বাস থেকে তাদেরকে বের করা যাবে না। তোমাদেরকে যেটা করতে হবে, তাদের কথাগুলি গায়ে মাখালে হবে না। গায়ে মাখলে বিপদ, কারণ গায়ে মাখলে তোমাদের মন খারাপ হবে। ও এই কারণে যে সুইসাইড করে স্টুডেন্টরা, তাদের একটা প্রধান কারণ কিন্তু বাবা মার কারণে। এবং বাবা মার এই যে এই ধরনের কম্প্যারিজন, তাদের অতিরিক্ত এক্সপেকটেশন, তোকে ভালো করতে হবে, এই করতে হবে, তোর পিছনে এত কিছু আমি ইনভেস্ট করতেছি, তুই কেন এটা পারতেছিস না। তাহলে তারা এটার জন্য হয়ে যায়, হ্যাঁ, এক্সস্টেড হয়ে যায়। তাহলে এই টিচাররা ঠিক তাই, টিচাররা যখন কম্পেয়ার করবে, আমার ভিতরে যদি ওই আমার ওই সেন্সটা থাকে যে না, ওই আপেলকে কমলায় পরিণত করার কোনো প্রয়োজন নেই, আপেল আপেলই, আমার নিজের যে স্বকীয়তা সেটাকে যদি আমি নারিশ করি, ওটাকে যদি আমি অ্যাপ্রিসিয়েট করি, তাহলে আমি একসময় আমার যে স্বরূপ প্রতিষ্ঠিত হবে, সেটাতে আমি নিজ মহিমায় আমি উদ্ভাসিত হব। তাহলে টিচার সে মিস আন্ডারস্ট্যান্ড করে আমাকে এরকম কম্পেয়ার করছে, আমি তো জানি কম্পারিজনটা একটা ঘোরা মানে একটা ওল্ড মাইন্ডসেট, একটা খুব মানে একটা বোকার মতন চিন্তা, যে এ কেন অমুকের মতো না, এর লেখা কেন অমুকের মতো না। তাহলে এটাকে জাস্ট এটাকে এক কান দিয়ে দিকে আরেক কান দিয়ে বের করে দেওয়ার মতো। হ্যাঁ, এটাকে জাস্ট ইগনোর করে যাওয়া। এটা নিয়ে তার সাথে তর্ক করার কিছু নেই, বা এটা নিয়ে মন খারাপ করার তো কিছু নাই। স্যার, তো আলটিমেটলি আসলে ওভারঅল আজকে আমাদের যে টপিকটা, যে নেতিবাচক মানে রিয়াকশন বা যে সমালোচনা, সেটার ব্যাপারে আপনি মানে কি বলবেন যে এটাকে আমরা আসলে কিভাবে পজিটিভলি কনভার্ট করে নিয়ে জীবনে এগিয়ে যাব?
এই বিষয়ে আপনি আসলে ওভারঅল কি বলছেন? আচ্ছা, ওভারঅল যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এটা একটু কাউন্টার কাউন্টার ইনটুইটিভ শুনতে লাগবে। সেটা হচ্ছে কোনো ফার্স্ট হচ্ছে কোনো এক্সপেকটেশন না করা। মানে আমি ভালো বলেই, মানে ভালো এটা কিন্তু ওই যে আমি যতটুকু ভালো মনে করি আমি কিন্তু আসলে ততটা ভালো না, আমার বায়াসনেসের কারণে আমার মনে হচ্ছে যে আমি অনেকটা ভালো। তো যাই হোক, যেটাই মনে হোক না কেন, আমি যতটুকু ভালো বা যেরকম সবাইকে কাছ থেকে আমি তো ওটা আশা করতে পারি না। কিন্তু আমাদের ব্রেন এটাও একটা কগনিটিভ এরর, যে আমরা ওই যে একটা গল্প আছে না, যে এক চোর এবং সাধু দুইজনই পুকুরে গেছে মানে শরীর ধোয়ার জন্য। এখন চোর সাধুকে দেখে মনে হচ্ছে এও বেটা চোর, চুরি করে এসে এখন শরীর মানে গোসল করছে। আর সাধু মনে করছে এও বেটা মনে হয় এ লোক নিশ্চয়ই একজন সাধু আমার মতো, সে ওই যে ওই মানে ইয়ে ইয়ে করতেছে, যে শরীর পরিষ্কার করছে। তা আমরা ঠিক তাই, আমরা মনে করি যে অন্যরা বুঝি আমাদের মতন। তাহলে আমি একজনের কাছে আমার গেস্টার যদি হয় পজিটিভ ভালো হয়, আমি এটাই আশা করা হয় যে অন্যরা বুঝি সেটা করবে, কিন্তু সেটা অনেক সময় হবে না, প্রায়শই হবে না। কিন্তু এই যে এক্সপেকটেশন যে আমি এরকম তাকে এত ভালোবাসলাম, আমার ফ্রেন্ডটাকে জন্য আমি এত জান, কিন্তু সে আমার সাথে এরকম বিট্রে করলো, বা আমার টিচারের জন্য আমি তাকে, কিন্তু সে আমার সাথে এরকম করছে। এক্সপেকটেশন না, এখানে হচ্ছে যে যাই হোক না কেন এটা ওই যে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, হ্যাঁ, যে এটা আল্লাহর ইচ্ছাতে যা হবার সেটাই হবে, যেটাই হবে সেটা আমি মাথা পেতে নিব। এবং মাথা পেতে নেয়ার মতো যদি যেন সাহস আমার ভিতরে তৈরি হয়, সেইটার আমি সবসময় চাইবো। নট দ্যাট আমাকে এই বিপদ থেকে মুক্তি করে দেন, ওই টিচারকে আমার টিচারের মন পরিবর্তন করে দিন আল্লাহ, এইটা আমার মোনাজাতের ভাষা হতে পারে না। এটা হবে সিলি, এটা হবে খুব শিশুতোষ। আমার ভাষা হবে যে যাই হোক না কেন, আরো চ্যালেঞ্জিং হোক, এই টিচার যারকম আমার প্রতি যার যে অ্যাটিটিউড আরো বেশি হোক, আমি সেটাই চাই। আমি সেইভাবে নিজেকে আরো ঘাতসম বানাতে চাই। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও, আমি যেন আরো রেজিলিয়েন্ট হইতে পারি। থ্যাংক ইউ স্যার, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আজকের সেশনটা আপনাদের কোনো না কোনো ভাবে জীবনে কাজে লাগবে এবং মেডিকেল পথযাত্রাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।